ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। ভেল অফ টেলসে আজ স্যার আর্থার কনান ডয়েলের শার্লক কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলফার্টন। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের শার্লক কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলফার্টন। আজ যে কাহিনীর অবতারণা করতে চলেছি তা ঘটেছিল বহু বছর আগে। তবু এতদিন পরেও সেসব কথা লিখতে গিয়ে আমি রীতিমতো ইতস্তত করছি। বিষয়টা এতটাই স্পর্শকাতর যে সে সম্বন্ধে কিছু লেখা একান্তই দুঃসাধ্য ব্যাপার। ঘটনাগুলি যতটা লোকচক্ষুর আড়ালে রাখা যায় ততই তা সকলের জন্য মঙ্গলজনক হবে। তবে আপনারা এই প্রশ্ন করতেই পারেন যে এত সমস্যা সত্ত্বেও এই কাহিনী আমি লিখতে যাচ্ছি কেন। মূল কারণ হলো এই যে এই ঘটনার সাথে জড়িত যে মুখ্য চরিত্র সে বহুকাল আগেই মানব সমাজের আইনের আওতার বাইরে চলে গেছে, আর ঘটনার সঙ্গে যুক্ত অপরজনও অতি সম্প্রতি দেহ রেখেছেন। তাই কয়েকটা নামধাম আর ঘটনার তারিখ বদলে দিলেই আর কোনো সমস্যা থাকার কথা না। কোনো সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারও কোনোভাবে অপমানিত বা আহত বোধ করবেন না। জানেন তো, একটা কথা আমি হলফ করে বলতে পারি, এমন বিচিত্র আর বিপজ্জনক পরিস্থিতি আমাদের জীবনে খুব বেশি একটা আসেনি। এক সন্ধ্যায় আমি আর হোমস একটু হাঁটতে বেরিয়েছিলাম। তখন শীতকাল, হাড় জমানো ঠান্ডা, চারপাশ বরফে আবৃত। বাড়ি ফিরলাম ওই সন্ধে 6টা নাগাদ। হোমস টেবিল ল্যাম্পটা জ্বালতেই সেই আলোয় দেখতে পেলাম টেবিলের ওপর একটা ভিজিটিং কার্ড রাখা। কার্ডটা তুলে হোমস তাতে লেখার নামটা পড়ল। তারপর মুখে একটা চরম বিরক্তিসূচক শব্দ করে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝের ওপর। আমি মেঝে থেকে কার্ডটা কুড়িয়ে নিয়ে দেখলাম তাতে লেখা চার্লস অগাস্টাস মিলফার্টন, অ্যাপেলডোর টাওয়ার্স, হ্যামস্টেড এজেন্ট। আমি বললাম, চার্লস অগাস্টাস, এই লোকটা কে হোমস? হোমস ফায়ারপ্লেসের সামনে পা ছড়িয়ে বসে বলল, লন্ডনের সব থেকে জঘন্য মানুষগুলোর মধ্যে একজন। দেখো তো কার্ডের পেছনে কিছু লেখা আছে। কার্ডটা উল্টে দেখি সেখানে পেন্সিল দিয়ে লেখা, সন্ধে 6:30 আসছি, CAM। এলো বলে। আচ্ছা ওয়াটসন, চিড়িয়াখানায় বিষধর সাপের খাঁচার সামনে দাঁড়িয়ে তোমার কখনো এরকম অনুভূতি হয়েছে? শরীরের মধ্যে একটা গা গোলানো ভাব আর মনের মধ্যে একই সাথে একটা ঘৃণা আর আতঙ্কের অনুভূতি? হ্যাঁ, তা হয়েছে বই কি। তাহলে জেনে রাখো, আজ এই আগন্তুকের দিকে চেয়েও তোমার ঠিক ওই একই রকম অনুভূতি হবে। এই লোক সাপের চেয়েও ক্রূর আর ধূর্ত। জীবনে এখনো অব্দি কম অপরাধীকে নিয়ে তো ঘাটাঘাটি করলাম না, কিন্তু এই লোকটার মতো নোংরা শয়তান ক্রিমিনাল আমি আর একটাও পাইনি। আমার হাতে ধরা পড়া খান 50 ভয়াবহ খুনিকে একত্র করলেও এরকম এক পেজ তৈরি হবে না ওয়াটসন। এদিকে তা সত্ত্বেও কাজের খাতিরে আজ এই লোকের মুখোমুখি হতে হবে আমাকে। ইনফ্যাক্ট আমি ওকে এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, কিন্তু লোকটাকে কি অপরাধ করে ও এরকম কুখ্যাত? আমাদের দেশের ব্ল্যাকমেইল সম্রাট বলতে পারো, দ্য কিং অফ অল ব্ল্যাকমেইলার্স। যে পুরুষ বা নারী একবার ওর খপ্পরে পড়েছে তার খবর আছে। হেভেন হেল্প দেম ওয়াটসন। একেবারে ধনে প্রাণে সম্মানে সেই মানুষকে একেবারে শেষ করে ফেলবে ও। মুখে লেগে থাকা ক্রূর হাসি আর পাষাণ হৃদয়, এই দুইয়ের কম্বিনেশন যে কতখানি ভয়ানক হতে পারে তার জলজ্যান্ত দৃষ্টান্ত হলো এই লোক। মানুষের ক্ষতি করে ও একটা, কি বলবো, একটা পৈশাচিক আনন্দ পায়। নিজের এসব নোংরা কাজের ক্ষেত্রে ও যাকে বলে একেবারে জিনিয়াস। ও
ওর কাজের একটা বিশেষ ধরন আছে। নানানভাবে ও বিভিন্ন ধনী ব্যক্তিদের ব্যক্তিগত চিঠি চাপাটি সংগ্রহ করে, মানে রীতিমতো চড়া দামে ও সেগুলো কিনে নেয়, আর পয়সার লোভে ওগুলো চুরি করে বিক্রি করে ধনী ব্যক্তিদের বাড়ির ভৃত্যরা। আবার কখনো কখনো সেসব লম্পট লোকজনও ওর কাছে চিঠি বিক্রি করতে আসে, যারা নানান মহিলাদের মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে মজা নেয়। মহিলা হয়তো আবেগের বশে সেই অবৈধ প্রেমিককে একটা চিঠি লিখলেন, আর সেই গুণধর প্রেমিক পয়সার লোভে সেই চিঠি নিয়ে গিয়ে বেচে দিল এই মেলভার্টনকে। ফলশ্রুতি কি হতে পারে বুঝতেই পারছো। জিনিসের কদর আছে বুঝলে মেলভার্টন কার্পণ্য করে না। শুনেছি একবার একটা 2 লাইনের চিরকুট কেনার জন্য ও প্রায় 700 পাউন্ড পর্যন্ত খরচা করেছিল, আর সেই চিরকুট দিয়েই ও একটা ডাকসাইটে পরিবারের চরম সর্বনাশ ডেকে আনে। এমন ঘটনা একাধিকবার ঘটেছে ওয়াটসন, একাধিকবার। কি ভয়ানক ইতর জীব এই মেলভার্টন, সেটা বুঝতে পারছো তো? ব্ল্যাকমেইলের পয়সা তো উপরই রোজগার, কিন্তু পয়সা না পেলে গোটা একটা পরিবারের সর্বনাশ করে ফেলা, এটা খুব একটা সহজ ব্যাপার নয়। এ হলো ঠান্ডা মাথার হিসেবি ক্রিমিনাল, যে মানুষের সর্বনাশ করে আনন্দ পায়। লন্ডনের বহু নামজাদা মানুষ ওর নাম শুনলে আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়। এমনও হয়েছে যে ও কোনো একটা চিঠি পেয়ে বহু বছর চুপচাপ থেকেছে, তারপর ঝোপ বুঝে কোপটি মেরেছে। এরকম নোংরা চরিত্রের একটা ক্রিমিনাল আমার বাড়িতে পা রাখবে, এটা ভেবেই না গা কিরম ঘিনঘিন করছে ভায়া। হোমসকে এমন আবেগ প্রবণ হতে কমই দেখা যায়। বুঝলাম এমন একজন অপরাধী যে প্রতিপক্ষের মনে উত্তেজনার পরিবর্তে ঘৃণার উদ্রেকই বেশি করে। আমি বললাম, হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু এই লোকটা আইনের আওতায় আসে না কিভাবে? মানে কেউ কোনোদিন ওর নামে কোনো অভিযোগ করেনি? এর তো অনেকদিন আগে গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। টেকনিক্যালি পরে বই কি, কিন্তু বাস্তবে তাতে কোনো লাভ হয় না। ভেবে দেখো, এর নামে পুলিশের কাছে নালিশ করতে গেলে তো সংশ্লিষ্ট ব্যক্তির গোপন কথাও জানাজানি হয়ে যাবে। কোনো সম্ভ্রান্ত পুরুষ বা মহিলা কখনোই সেটা চাইবেন না, ফলে ভয়ে সকলে মুখ বুজে থাকে। যদি একবার এই লোক কোনো নিরীহ নিরপরাধ লোকের পিছনে লাগতো, তাহলে সেদিনই ওকে দেখে নিতাম ওয়াটসন। কিন্তু এই মেলভার্টন একটি ধুরন্ধর ঘুঘু। ও বেছে বেছে এমন লোকের পেছনেই লাগে যে নিজের স্বার্থেই মুখ বন্ধ করে থাকবে। তা লোকটাকে ডেকেছো কেন? কারণ আমার এক মক্কেল এর খপ্পরে পড়েছেন। লেডি এভা ব্ল্যাকওয়েল, নাম তো শুনেছ নিশ্চয়ই। তো আগামী এক পক্ষকালের মধ্যেই আর্ল অফ ডোভারকোটের সঙ্গে এই ভদ্রমহিলার বিয়ে। এবার এই ভদ্রমহিলার লেখা বেশ কিছু পুরনো চিঠি মেলভার্টনের হাতে গিয়ে পড়েছে। প্রথম যৌবনের কিছু দুর্বল মুহূর্তে লেডি এভা চিঠিগুলো লিখেছিলেন একজন তরুণ অথচ দরিদ্র প্রেমিককে। একটা চিঠি ফাঁস হলেই ভদ্রমহিলার বিয়ে একেবারে রসাতলে। মেলভার্টন তাকে জানিয়েছে যে একটা বড় অঙ্কের টাকা না দিলে সে চিঠিগুলো আর্লের হাতে সযত্নে পৌঁছে দেবে। বিপদে পড়ে তাই ভদ্রমহিলা আমার দ্বারস্থ হয়েছেন, আর আমাকে এখন এই স্কাউন্ড্রেলটার সাথে কথা বলে মধ্যস্থতা করতে হবে, বোঝো। এমন সময় নিচের সদর দরজার সামনে থেকে শব্দ পেলাম। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম একটা চুরি গাড়ি এসে দাঁড়িয়েছে আমাদের 221B টেকে স্ট্রিটের সামনে। একজন ফুটম্যান পিছন থেকে নেমে দরজা খুলে দিল। ভিতর থেকে নামলো একজন ছোটখাটো কিন্তু বলিষ্ঠ চেহারার লোক। পরনে একটা লম্বা চুলের অ্যাস্ট্রাখান ওভারকোট। মিনিট খানেক পর লোকটি এসে ঢুকলো আমাদের দোতলার ঘরে। এই চার্লস অগাস্টাস মিলভার্টনের বয়স আন্দাজ 50। গোলগাল মুখের গড়ন, মাথায় টাক, মুখে গোঁপদারির লেশমাত্র নেই। ঠোঁটের কোনায় ঝুলছে একটা মিচকে হাসি, যে হাসির শীতলতা ও নিষ্ঠুরতা এক লহমাতেই অনুভব করা যায়। সোনালি ফ্রেমের চশমার পিছনে সদা চঞ্চল ও সতর্ক একজোড়া চোখ। গলার স্বর মোলায়েম। সব মিলিয়ে বোঝার কোনো উপায় নেই যে লোকটা একটা মূর্তিমান শয়তান। শুধু ওর ওই হাসিটাই ওর সাথে খানিক বিশ্বাসঘাতকতা করে ফেলে। ঘরে ঢুকেই হোমসের দিকে করমর্দনের জন্য হাত এগিয়ে দিল লোকটা। বলল, দুঃখিত মিস্টার হোমস,
আমি একটু আগেই এসে পড়েছিলাম, তাই আপনাদের সাথে তখন দেখা হয়নি। হোমস লোকটার সাথে করমর্দন তো করলই না, বরং ঠান্ডা বরফ শীতল দৃষ্টিতে তাকালো তার দিকে। হোমসের মনের ভাব বুঝতে পেরে নির্লজ্জ মিলভার্টনের মুখের হাসি আরো খানিক চওড়া হলো। নির্লিপ্ত ভঙ্গিতে একবার কাঁচ ছাঁকিয়ে পরনের ওভারকোটটা খুলল সে। তারপর সেটা পরিপাটি করে ভাঁজ করে একপাশে রেখে সোফায় আয়েশ করে বসল। এবার আমার দিকে একবার দেখে নিয়ে সে বলল, উনি কি কথাবার্তার সময় সামনেই থাকবেন? সেটা কি উচিত হবে? হোমস বলল, ডক্টর ওয়াটসন শুধু আমার বন্ধুই নন, উনি আমার সহকারীও, তাই কথাবার্তা যা হবার ওর সামনেই হবে। বেশ বেশ, আমার তাতে কোনো সমস্যা নেই মিস্টার হোমস। আমি বরং আপনার ক্লায়েন্টের স্বার্থেই সাবধানতা অবলম্বন করছিলাম। ব্যাপারটা তো বেশ স্পর্শকাতর। ডক্টর ওয়াটসন ইতিমধ্যেই এই বিষয়ে সবকিছু জানেন। আচ্ছা বেশ, তাহলে এবারে কাজের কথায় চলে আসি। আপনি বলছেন যে আপনি লেডি এভার পক্ষ থেকে কাজ করছেন। তিনি কি আপনাকে আমার শর্তগুলো জানিয়েছেন? তো কি শর্ত আছে আপনার? একটাই, 7,000 পাউন্ড। ওয়েল, কোনো বিকল্প? না মিস্টার হোমস, বলতে খুবই কষ্ট লাগছে, কিন্তু আগামী 14 তারিখের মধ্যে টাকাটা না পেলে 18 তারিখের বিয়েটা আর হবে না। মিলভার্টনের মুখে চোখে একটা শয়তানি হাসি খেলে গেল। হোমস এবার বলল, আপনি আগে থেকেই একটু বেশি নিশ্চিত হয়ে পড়ছেন দেখছি। ইউ আর টেকিং ম্যাটার্স টু মাচ ফর গ্রান্টেড। আমি কিন্তু সেই সমস্ত চিঠির বয়ান সম্পর্কে অবগত, আর আমি যা করতে বলবো আমার ক্লায়েন্টও তাই করবেন। আমি এখন লেডি এভাকে বলতেই পারি এই মর্মের সমস্ত কথা তার হবু স্বামীকে খুলে বলার জন্য। তাতে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, আর আর্লের দিক থেকেও ভুল বোঝাবুঝির কোনো জায়গা থাকবে না। খ্যাক খ্যাক করে হাসল মিলভার্টন। বলল, আপনি আর্লকে একেবারেই চেনেন না দেখছি। হোমসের চোয়াল শক্ত হল। মিলভার্টন বলে চলল, ভদ্রমহিলা খুব আবেগপ্রবণ মানুষ, চিঠি লেখার হাতটাও খুব মিষ্টি, কিন্তু দুঃখের বিষয় আর্লের মতন রসকসবিহীন মানুষ কিছুতেই সেই মিষ্টত্ব উপলব্ধি করতে পারবে না। তবে আপনি যখন এমনটা ভেবেই ফেলেছেন, তখন তো এই বিষয়ে আর আলোচনা করে বৃথা সময় নষ্ট করে লাভ নেই। আপনার যদি মনে হয় যে চিঠিগুলো আর্লের হাতে পড়াই শ্রেয়, তাহলে ঠিক আছে, তাই না হয় হোক। বৃথা পয়সা খরচা করে কাজ নেই। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে কোট পরতে উদ্যত হল মিলভার্টন। হোমস বলে উঠল, 1 মিনিট। এত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। যাতে কোনো রকম কোনো পাবলিক স্ক্যান্ডাল না হয়, তার জন্য আমাদের একান্তভাবে চেষ্টা করতেই হবে। ইউ আর বিং আনরিজনেবল মিস্টার মিলভার্টন। হোমসের কণ্ঠে রাগ আর ঘৃণা ঝরে পড়ল। মিলভার্টন আবার সোফার ওপর বসে পড়ল। সেই একই নির্লজ্জ হাসি ফুটিয়ে বলল, আমি জানতাম আপনি এ বিষয়ে বিচক্ষণতা দেখাবেন মিস্টার হোমস। হোমস এবার বলল, আপনি খুব ভালো করেই জানেন যে লেডি এভা সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও তার নিজের টাকা পয়সা বলতে বিশেষ কিছু নেই। 2000 পাউন্ড দিতেই তাকে নিজের সর্বস্ব বিক্রি করতে হবে, আর আপনি যে অঙ্কের টাকা চাইছেন সেটা কোনোভাবেই তার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। সেই কারণেই আমি আপনাকে অনুরোধ করব যে ওই 2000 পাউন্ড আপনি নিন এবং চিঠিগুলো ফিরিয়ে দিন। মিলভার্টনের হাসি আরো চওড়া হল। সে বলল, আপনি ভদ্রমহিলার আর্থিক অবস্থা সম্বন্ধে যা বললেন সে সম্পর্কে আমি ইতিমধ্যেই অবগত, কিন্তু ভেবে দেখুন, তিনি বিবাহ করতে চলেছেন অন্যতম একজন ধনী ব্যক্তিকে। এই সময় তো চাইলেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা ধারেও পাওয়া যাবে। বিয়ের পরে না হয় স্বামীর পকেট থেকে সেসব দেনা তিনি শোধ করে দেবেন। এটা অসম্ভব। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। সত্যি বলতে ভদ্রমহিলা নিজের জন্য সামান্য চেষ্টাটুকুও করতে রাজি নন দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন। একটা কোট অফ আর্মস দেওয়া কাগজ তুলে দেখালো সে। এটা হলো না, আগামীকাল সকালের আগে এই চিঠির মালিকের নামটা বলা যাবে না, তবে যথাসময়ে
এটা ভদ্রমহিলার স্বামীর হাতে, মানে হবু স্বামীর হাতে পৌঁছে গেলে তারপর মহিলা উপলব্ধি করতে পারবেন যে তার একটু টাকা খরচা করলেই বোধহয় ভালো হতো। কিন্তু দুঃখের কথা, তখন আর হাহুতাশ করে কোনো লাভ হবে না। আচ্ছা, আপনার মনে আছে অনারেবল মিস মাইলস এবং কর্নেল ডকিং এর বিয়ের ঠিক 2 দিন আগে মর্নিং পোস্ট সংবাদপত্রের সামনের পাতায় কোনায় 2 লাইনের একটা খবর বেরিয়েছিল, আর তার জেরেই বিয়েটা তার হলো না। কেন জানেন? কারণ মিস মাইলস মাত্র 1200 পাউন্ড খরচা করতে রাজি হননি। আর আপনি কিনা আপনার মক্কেলের এমন দুর্দশার সময়ও টাকা নিয়ে দরাদরি করছেন মিস্টার হোমস। আপনি তো বিচক্ষণ মানুষ, আপনার তো এমন করা শোভা পায় না। হোমস তবু একবার শেষ চেষ্টা করল, বলল, দেখুন, আমি বিচক্ষণ কিনা সেটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। বিষয়টা হলো, আমি আপনাকে যা বললাম তা সম্পূর্ণ সত্যি। ভদ্রমহিলার এতখানি সামর্থ্য নেই। আবারও বলছি, আপনি ওই 2000 পাউন্ড নিন এবং তাকে নিষ্কৃতি দিন। শুধু শুধু একজন মহিলার জীবন নষ্ট করে কি পাবেন আপনি? আপনার কোনো লাভের লাভ তো হবে না। মিলভার্টন বলল, আপনি ভুল ভাবছেন মিস্টার হোমস। এখানে পরোক্ষভাবে লাভের মুখ দেখব আমি। আমার হাতে এই মুহূর্তে ঠিক এই একই রকম আরও প্রায় 8-10টা কেস রয়েছে। যদি লেডি এভার পরিণতিটা একবার তারা জানতে পারেন, তাহলে ভয়েই তারা কেউ আর টাকা পয়সা দেওয়ার ব্যাপারে ধানাই পানাই করবেন না। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পারলাম। Damn it! হোমস এবার ছিটকে লাফিয়ে উঠল চেয়ার থেকে। ওয়াটসন, ধরো তো লোকটাকে। আর আপনি এক্ষুনি ওই নোটবুকটা আমাদের দেখাবেন, রাইট নাও। কিন্তু আমি ঠিক করে এগোবার আগেই মিলভার্টন একেবারে একটা ইঁদুরের মতো ক্ষিপ্রতায় ছুটে গিয়ে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে পড়ল, যাতে আমি কোনোভাবেই আর ওর পিছনে গিয়ে দাঁড়াতে না পারি বা ওকে পেছন থেকে আক্রমণ করতে না পারি। এবার সে তার হাতের কোটটার পকেটটা ঘুরিয়ে আমাদের দেখালো। দেখলাম সেখান থেকে উঁকি দিচ্ছে একটা রিভলভারের বাঁট। হিসহিসে গলায় মিলভার্টন এবার বলল, কোনো রকম বোকামি করবেন না মিস্টার হোমস। আপনার কি মনে হয় আমি প্রস্তুত হয়ে আসিনি? আমি জানতাম যে এমন একটা কিছু হতে পারে। প্রয়োজন হলে আমি কিন্তু এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পিছপা হব না। আর একজন ব্যক্তির উপর 2 জনে আক্রমণ করছেন জানলে আদালত কিন্তু নির্দ্বিধায় বিশ্বাস করে নেবে যে আমি আত্মরক্ষার্থেই বন্দুক চালিয়েছি। আর আপনার কি সত্যিই মনে হয় যে আমি আসল ডকুমেন্টস নিয়ে এখানে আসার মতো নির্বুদ্ধিতা দেখাবো? এগুলো সবই ফেক, জাস্ট টু টিজ ইউ মিস্টার হোমস। অতএব আমার পথ ছাড়ুন। হ্যামস্টেড ফেরার আগে আমার আরো 2টো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে। কথা শেষ করে দরজার দিকে ঘুরল ধূর্ত মিলভার্টন। আমি একটা চেয়ার তুলে পিছন থেকে আক্রমণ করতে উদ্যত হতেই হোমস আমাকে ইশারা করে থামিয়ে দিল। গা চালানো হাসি হেসে ঘর থেকে বেরিয়ে গেল শয়তানটা। শুভরাত্রি জেন্টলম্যান। খানিক পরেই নিচে গাড়ি ছাড়ার শব্দ পেলাম। হোমস এখনো বসে আছে ফায়ারপ্লেসের সামনের চেয়ারটায়, 2 হাত প্যান্টের 2 পকেটে ঢোকানো। চিন্তামগ্ন মুখের থুতনি ঝুঁকে আছে বুকের ওপর, মুখে একটাও কথা নেই। এভাবেই প্রায় পরবর্তী 1 ঘন্টা কাটল। তারপর হঠাৎ গা ছাড়া দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো হোমস। তারপর ঢুকে গেল পাশের বেডরুমে। খানিক পরে সেই ঘর থেকে যে ব্যক্তি বেরোলো তাকে হোমস বলে চেনাই দেয়। একজন অল্প বয়সী মিস্ত্রির ছদ্মবেশ ধারণ করেছে সে। থুতনিতে লাগিয়েছে একটা মোটা গটি বা ছাগুলে দাড়ি। চালচলনে যেন অশিক্ষা ফুটে বেরোচ্ছে। ড্রয়ার থেকে একটা সস্তা মাটির তৈরি পাইপ বের করে ধরালো সে। তারপর আমাকে বলল, শোনো ওয়াটসন, আমি বেরোলাম, ফিরতে একটু রাত হবে। তুমি ডিনার করে শুয়ে পড়ো। আসি। বলেই নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারে মিশে গেল মিস্ত্রি হোমস। ও মুখে আর কিছু বলে না গেলেও আমি বেশ বুঝতে পারলাম যে
ও এই মেলভার্টনের কেসটা নিয়েই বেরোলো। তবে জানেন তো, তখনও বুঝতে পারিনি যে এই কেসটা শেষ পর্যন্ত কি বিচিত্র মন নেবে। এরপরে আগামী বেশ কয়েকদিন হোমস সেই বিচিত্র পোশাকেই আনাগোনা করতে লাগলো। তবে বেশ বুঝতে পারলাম ও দিনের বেশিরভাগ সময়ই হ্যামস্টেডে কাটাচ্ছে। ওর ফুরফুরে মেজাজ দেখে এটাও বুঝতে পারলাম যে ওর কাজ ভালোই এগোচ্ছে। যদিও ও যে ঠিক কি করছে বা করতে চাইছে সেটা বুঝে উঠতে পারলাম না। শেষমেশ একটা ঝড়ঝড়ে সন্ধেবেলা বাড়ি ফিরে ছদ্মবেশ ছেড়ে পরিষ্কার হয়ে হোমস এসে বসল ফায়ার প্লেসের সামনে। তারপর একগাল হেসে আমাকে বলল, ভায়া ওয়াটসন, আমাকে অভিনন্দন জানাবে না? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, অভিনন্দন? কিসের অভিনন্দন? আমি বিয়ে করতে চলেছি। কি? তুমি কি করতে চলেছ? কথাটা শুনে একই সাথে বিস্ময় ও আনন্দে আমি ছিটকে গেলাম। হোমস হেসে বলল, হ্যাঁ ভায়া, আমার এনগেজমেন্ট হয়ে গেছে। মাই ডিয়ার ফেলো, কংগ্রেস। মেলভার্টনের বাড়ির পরিচারিকা মেয়েটির সঙ্গে। এবার বিষয়টা অনুধাবন করতে পেরে মাথাটা গরম হলো আমার। আমি কড়া গলায় বললাম, এসবের মানে কি হোমস? হোমস খানিক অপরাধীর মতো মুখ করে বলল, কিছু করার নেই ওয়াটসন, আমার খবর বার করার দরকার ছিল। কিন্তু তা বলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি হোমস? আর এছাড়া আর কোনো পথ ছিল না ওয়াটসন। তাই এসকট নামের এক ছোকরা প্লামার সেজে ঢুকে পড়লাম মেলভার্টনের বাড়িতে। আমি ব্যবসায় উত্তরোত্তর উন্নতি করছি এরকম একটা গপ্প দিলাম। কাজ যে আমি জানি সে তো বলাই বাহুল্য, ফলে কেউ কোনো সন্দেহ করল না। তারপর থেকে প্রতিদিন বিকেলবেলা সেই মেয়েটার সাথে হেঁটে বেড়াতে লাগলাম। কত গপ্প, কত কথা। তবে কি কি কথা বলেছি সেটা জানতে চেও না ওয়াটসন, সেগুলো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে এটুকু বলতে পারি, যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। মেলভার্টনের গোটা বাড়িটা একেবারে হাতের তালুর মতো চিনে গেছি। কিন্তু হোমস, একটা জিনিস ভেবে দেখো, মেয়েটার কি হবে? নিজের স্বার্থে একটা সরল নিষ্পাপ মেয়ের সাথে এমন তঞ্চকতা তুমি করবে? সত্যি আর কোনো পথ ছিল না ওয়াটসন। জানি তুমি ব্যাপারটা মেনে নিতে পারছো না, আমাকে খুব নিচু মনের ভাবছো, কিন্তু বিষয়টা অতটাও গভীর বা ঘোরালো নয়। কোনো অফিসিয়াল এনগেজমেন্ট আমার হয়নি। আর ভাগ্যের কথা এই যে আমার আবার একজন প্রতিদ্বন্দ্বীও আছে। সেও মেয়েটার পানি প্রার্থী। ওই মহল্লায় দুধ বেচে লোকটা। এবার মেয়েটা খানিক কনফিউজড যে আমাদের মধ্যে কাকে বেছে নেবে। তো আমি পথ থেকে সরে যাওয়ায় এবার ওই দুধওয়ালার গলাতেই মালা পড়বে। তুমি নিশ্চিন্ত থাকো। এবার জানালা দিয়ে বাইরের ঝোড়ো প্রকৃতির দিকে তাকিয়ে হোমস বলল, আহা, কি অপূর্ব আবহাওয়া। প্রেমের নাটক করার পাশাপাশি কাব্যচর্চাও করছিলে বুঝি? তোমার আবার এরকম ঝড়ের আবহাওয়া কবে থেকে ভালো লাগতে শুরু করলো হে? হোমস হেসে বলল, ভালো লাগছে এই কারণে যে আমি যে কাজ করতে চলেছি সেই কাজের জন্য এই আবহাওয়া একেবারে আদর্শ। আজ মাঝরাতে আমি মেলভার্টনের বাড়িতে চুরি করতে যাব। কথাটা শোনা মাত্র আমি যত না অবাক হলাম, তার থেকে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়লাম। এ ছেলে বলে কি? আইনের রক্ষক কিনা বলে লোকের বাড়িতে যাবে শীত কাটতে। একবার ধরা পড়লে তো জীবন তথা কাজ কারবার ধ্বংস হবেই, সাথে মান সম্মানও যাবে রসাতলে। আমি বলে উঠলাম, এই তোমার কি মাথা খারাপ হয়েছে হোমস? একটু ভেবেচিন্তে কাজ করো হোমস। ইতিমধ্যেই যথেষ্ট ভাবনা চিন্তা করেছি ওয়াটসন। অন্য উপায় থাকলে আমি কখনোই এমন ঝুঁকি নেবার কথা ভাবতাম না। খুব পরিষ্কারভাবে বিষয়টা ভেবে দেখো, তাহলে তুমিও হয়তো আমার সাথে সহমত হবে। যার বাড়িতে চুরি করার কথা হচ্ছে সে যে কত বড় ক্রিমিনাল তা তো তোমার অজানা নয়। আর এটাও ঠিক যে ওর পকেট থেকে সেই পকেট বুক হাতানো যত কঠিন, ওর বাড়িতে চুরি করাও ততোধিক কঠিন হবে। এবার দেখো, ওরকম একটা জিনিস সরানো কি সত্যি অপরাধ?
আমি কিছুক্ষণ বিষয়টা ভেবে দেখলাম, তারপর বললাম, তা তোমার কথায় যুক্তি আছে বটে। শুধুমাত্র বেআইনি কাগজপত্র ছাড়া আর তো কিছু সরানো হচ্ছে না। কাজেই সেক্ষেত্রে তোমাকে কেউ সরাসরি চোর অপবাদ দিতে পারবে না। তুমি যা করছো তদন্তের স্বার্থেই করছো বটে। এক্স্যাক্টলি। রিস্ক শুধু একটাই, ব্যক্তিগত মান সম্মানের ঝুঁকি। তো দেখো, একজন ভদ্র মহিলার সম্মান রক্ষা করার জন্য এটুকু রিস্ক তো নিতেই হবে ভায়া। শিভ্যালরি বলে কথা। ভয় একটাই, বুঝলে, তুমি একটা ফলস পজিশনে না পড়ে যাও। আরে ওসব ভেবে আর লাভ নেই ভাই। চিঠিগুলো যেভাবেই হোক আমাকে উদ্ধার করতেই হবে। ভদ্রমহিলার আর্থিক সামর্থ্য নেই, আর কোনো বন্ধুও নেই যার কাছে তিনি নিজের কথা খুলে বলতে পারেন। আগামীকালই শেষ দিন, তারপরেই শয়তান মিলফার্টন সমস্ত কাগজ যথাস্থানে পাঠিয়ে দেবে এবং তার সর্বনাশ ডেকে আনবে। তাই যা করার আজ রাতের মধ্যেই করতে হবে আমাকে। দেখো ওয়াটসন, লড়াইটা না এখন ব্যক্তিগত পর্যায়ে নেমে এসেছে। প্রথম দানে মিলফার্টন আমাকে টেক্কা দিয়েছে, কিন্তু এবার খেলাটা শেষ করব আমি, এবং শেষ হাসিটাও আমি হাসব। বেশ, যা করার তা তো করতেই হবে। তাহলে আমরা বেরোচ্ছি কখন? তুমি বেরোচ্ছ না ওয়াটসন, খুব রিস্কের কাজ, তাই আমি একাই যাব। আমি ভয়ানক চটে উঠলাম, বললাম, ও তাই বুঝি? তাহলে জেনে রাখো, তুমিও কোথাও যাচ্ছ না। যদি আমাকে না নিয়ে তুমি এক পাও কোথাও যাও, তাহলে কথা দিচ্ছি, এই আমি ওয়াটসন, আমি নিজে গিয়ে পুলিশে খবর দেবো। আরে ছেলে মানুষই করো না ওয়াটসন। আর তাছাড়া ওখানে এমন কোনো কাজ নেই যাতে তুমি আমাকে সাহায্য করতে পারো। এত নিশ্চিতভাবে একথা বলছো কোন ভিত্তিতে? দেখো, সাহায্য তো শেষ মুহূর্তে তোমার প্রয়োজন হতেই পারে। আর যাই হোক না কেন, যেতে হলে তুমি আমাকে নিয়েই যাবে, নচেত নয়। কি মুশকিল। হোমস কিছুক্ষণ ঘুম মেরে বসে রইল, তারপর আমার কাঁধ চাপড়ে বলল, বেশ, তোমার কথাই থাকুক তবে। বিগত এত বছর ধরে আমরা একই বাড়িতে থাকি, এবার না হয় জেলেও একই সাথে থাকবো। দেখো, একটা কথা তোমার কাছে স্বীকার করতে ক্ষতি নেই, যে চিরকাল এইসব অপরাধী নিয়ে ঘাঁটতে ঘাঁটতে মাঝে মধ্যে মনে হয়েছে যে আমি নিজে যদি একজন অপরাধী হতাম তবে বিষয়টা কেমন হতো। তো আজ আমার সেই অপরাধী সাজার সুযোগ এসেছে। সো আই এম ট্রুলি এক্সাইটেড। এই দেখো। বলে হোমস টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে একটা ছোট্ট চামড়ার বাক্স বের করে আনলো। তারপর ও সেটা টেবিলের ওপর রেখে খুলতেই দেখলাম তার ভিতরে কিংভূত কিমাকার দেখতে সব ধাতব যন্ত্রপাতি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই হোমস বলল, এগুলো হলো ফার্স্ট ক্লাস, একেবারে আপ টু ডেট বার্গলিং কিট, উপরে নিকেল প্লেটিং করা। যে কোনো তালা এই দিয়ে অনায়াসে খুলে যাবে। আর এই দেখো, এই যে এইটা মাথায়, এই দেখছো, হিরে বসানো কাঁচ কাটার পেন্সিল। আর এই যে এইগুলো হলো অ্যাডাপ্টেবল মাস্টার কিয়ের সেট। মিলভার্টনের বাপের সাধ্য নেই যে ওইসব কাগজ আমার থেকে আর লুকিয়ে রাখে। আচ্ছা, এবার আমার ঢাকা লণ্ঠনটা নেব, আলো দরকার হতে পারে। আগ্নেয়াস্ত্র নিয়ে কাজ নেই, কারণ তাতে সমস্যা বাড়বে বই কমবে না। আচ্ছা, এবার বলো তো, তোমার এরকম একজোড়া জুতো আছে যেগুলো পরে হাঁটলে কোনো শব্দ হবে না? আছে আছে আছে, একজোড়া রাবার সোল দেওয়া টেনিস শু আছে, ওটায় শব্দ হয় না। এক্সেলেন্ট, আমারও ওরকম জুতো। আচ্ছা, এবার আমাদের লাগবে এক জোড়া মুখোশ। মুখোশ? মুখোশ বলতে ওই বল পার্টিতে পড়ার মতো চোখ ঢাকা মুখোশ? ঠিক তাই। না, মুখোশ তো নেই, তবে হ্যাঁ, আমার কাছে কালো সিল্কের কাপড় আছে, সেই দিয়েই না হয় একজোড়া বানিয়ে নিচ্ছি। আহা, ভয়া আমার লোকের বাড়িতে চুরি করার জন্য একেবারে উত্তেজিত হয়ে উঠেছে। হ্যাঁ, যাক, বেশ বেশ। তো তুমি তাহলে মুখোশটা বানিয়ে ফেলো। সামান্য কিছু রাতের খাবার মুখে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো এখন বাজে 9:30। 11টা নাগাদ একটা গাড়ি নিয়ে আমরা এখান থেকে চলে যাব চার্চ রো। সেখান থেকে পা চালিয়ে হাঁটলে আন্দাজ ধরো মিনিট 15-র মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য অ্যাপলডোর টাওয়ার্স। মাঝরাত হবার আগেই কাজে লেগে পড়ব আমরা। মিলভার্টনের ঘুম খুব গাঢ়। ঠিক রাত 10:30টায় সে শুতে চলে যায়। আর ভাগ্য ভালো থাকলে আমরা রাত 2টোর মধ্যে বাড়িতে ফিরেও আসব। আর আমাদের পকেটে থাকবে লেডি এভার লেখা
অবৈধ চিঠির গোছা। যথাসময়ে আমরা তৈরি হয়ে নিলাম, এমনভাবে নিজেদের সজ্জিত করলাম যেন পথে কেউ দেখলে ভাবে যে আমরা লেট নাইট থিয়েটার দেখে বাড়ি ফিরছি। বাড়ি থেকে বেরিয়ে হেঁটে গেলাম অক্সফোর্ড স্ট্রিট অবধি। সেখান থেকে একটা হ্যান্ডসাম টাঙ্গা ভাড়া করে গিয়ে নামলাম হ্যামস্টেডের পাশে চার্চ রো এলাকায়। গাড়িটা ছেড়ে দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করলাম আমরা। গাড়িটা চোখের আড়াল হতেই আমরা হাঁটা লাগালাম আমাদের গন্তব্যের পথে। ঝড়ের বিরাম নেই, আমাদের কোট আর বর্ষাতির বোতামগুলো একেবারে গলা পর্যন্ত আটকানো। ঠান্ডা ঝোড়ো বাতাস যেন কামড়ে বসছে চোখে মুখে। হোমস বলল, খুব সাবধানে গুছিয়ে কাজ করতে হবে ওয়াটসন, ব্যাপারটা ভীষণ ডেলিকেট। এই সমস্ত কাগজপত্র রাখা থাকে মিলভার্টনের স্টাডিতে, একটা বড় সিন্দুকের ভেতর। এই ঘরটা ওর শোবার ঘরের ঠিক পাশে। ভাগ্য ভালো যে ব্যাটা একেবারে মরার মতো ঘুমোয়। ওর বাড়ির ভৃত্যদের কাছে এটা রীতিমতো একটা ইয়ার্কি ফাজলামির ব্যাপার যে ওদের মনিব একবার যদি ঘুমোয় তাহলে সেই ঘুম ভাঙানো দায়। এই মিলভার্টনের একজন সেক্রেটারি আছে যে সারাদিন ওই স্টাডিতেই থাকে। সেই কারণেই একমাত্র রাতেই ওই ঘর ফাঁকা পাওয়া সম্ভব। আর তাছাড়া বাগানে একটা হিংস্র কুকুর ছাড়া থাকে, কাজেই খুব সাবধানে পা ফেলতে হবে ওয়াটসন। ওই হলো সেই বাড়ি। নাও মুখোশ পরে নাও, গেট দিয়ে ঢুকে ডান দিকে লরেল ঝোপের মধ্যে দিয়ে যাব আমরা। কোনো জানালাতেই আলো নেই দেখছি, অতএব সবকিছু এখনো পর্যন্ত ঠিকঠাকই চলছে। চলো, লেটস গো। মুখোশ পরে আমরা লন্ডন শহরের দুজন সম্মানীয় নাগরিক থেকে দুজন দুর্বৃত্তে রূপান্তরিত হলাম। তারপর লরেল ঝোপের আড়াল দিয়ে অতি সন্তর্পণে বাড়িটার কাছে গিয়ে উপস্থিত হলাম। একটা সরু বারান্দা রয়েছে এখানে। আমরা ঝোপ থেকে বেরিয়ে দ্রুত উঠে এলাম সেই অন্ধকার বারান্দায়। অন্ধকার শুয়ে আসা চোখে দেখলাম পরপর অনেকগুলি জানালা আর দুটো দরজা। একটা দরজার দিকে নির্দেশ করে হোমস বলল, এইটা হলো বেডরুম, আর ওই যে পাশের দরজাটা দেখছো ওটা হলো স্টাডির দরজা। ওটা দিয়ে সরাসরি ঢুকতে পারলেই ভালো হতো, কিন্তু ওটা তালা আর খিল দিয়ে ভেতর থেকে একবারে শক্ত করে বন্ধ করা থাকে। আর ওটা খুলতে গেলে যা শব্দ হবে তাতে গোটা বাড়ি কেন গোটা মহল্লা জেগে যাবে। তাই আমাদের ঢুকতে হবে ঘুরে। চলো, ওই দিকে একটা গ্রিন হাউস আছে যেটা দিয়ে সরাসরি বাড়ির ড্রয়িং রুমে ঢোকা যায়। চলো। ড্রয়িং রুমের সামনে পৌঁছে আমরা দেখলাম সেখানেও তালা দেওয়া। কিন্তু এবার হোমস যন্ত্রপাতি বের করল। কাঁচ কাটার পেন্সিল দিয়ে গোল করে এক জায়গায় কাঁচ কাটল। তারপর ভিতরে হাত ঢুকিয়ে মাস্টার কি দিয়ে তালা খুলল। ভেতরে ঢোকার পর দরজাটা আবারও ভেতর থেকে তালা বন্ধ করে দিল হোমস। মনে মনে ভাবছি, এবার সত্যিই আইনের চোখে আমরা অপরাধী হয়ে পড়লাম। হোমস আমার হাত ধরে অন্ধকারে টেনে নিয়ে চলল। জানেন তো, আমি না খেয়াল করে দেখেছি ও অন্ধকারে যেন একটু বেশি ভালো দেখতে পায়। আমাকে ও নির্বিঘ্নে টেনে নিয়ে যেতে লাগলো গ্রিন হাউসের ক্যাকটাসের সারির মাঝের সরু পথ দিয়ে। শেষ প্রান্তে এসে এই একই পদ্ধতিতে ও আরো একটা দরজা খুলল। আমরা প্রবেশ করলাম বেশ বড় সড়ো একটা ঘরে। বাতাসে তামাকের গন্ধ। তার মানে খানিক আগেই এই ঘরে কেউ একজন ছিল। হ্যাঁ, কেউ বলতে অবশ্যই বাড়ির মালিক মিলভার্টনই হবে, কিন্তু হোমস তো বলেছিল সে লোক রাত 10:30টায় শুয়ে পড়ে। অন্ধকারে ড্রয়িং রুমটা পার করে আরো একটা দরজা খুলল হোমস। দরজা দিয়ে ঢুকে বুঝলাম একটা সরু প্যাসেজ বা করিডোরে এসে পড়েছি। পেছনের দরজাটা বন্ধ করে সেই অন্ধকার প্যাসেজ ধরে এগিয়ে চললাম আমরা। শেষ প্রান্তে পৌঁছে অতি সন্তর্পণে যথাসম্ভব নিঃশব্দে ডান দিকের একটা দরজা খুলল হোমস। আর দরজা খুলতেই কালো মতো কি যেন একটা লাফিয়ে এসে পড়লো আমাদের গায়ে। ভয়ানক চমকে গেলেও পরক্ষণেই বুঝলাম ওটা একটা বেড়াল। সামলে নিয়ে এবার আমরা প্রবেশ করলাম সেই খোলা দরজা দিয়ে। ঘরের একপাশে ফায়ারপ্লেসে কনকনে আগুন জ্বালানো।
এখানেও বাতাসে তামাকের গন্ধ। তবে এই মুহূর্তে ঘরে কেউ নেই। আমরা দরজা বন্ধ করে ঘরের অপর প্রান্তে চলে এলাম। এটাই মিলভার্টনের স্টাডি রুম। ঘরের এক পাশের দেওয়ালে ইলেকট্রিক লাইটের সুইচ আছে, কিন্তু না, আমাদের কাজের জন্য অন্ধকারই শ্রেয়। ফায়ারপ্লেসের আগুনের আলোতেও ঘরটা ভালো রকমই দেখা যাচ্ছে। ফায়ারপ্লেসের এক পাশের দেওয়ালে একটা জানালার ওপর ভারী লম্বা পর্দা টানা, অন্যদিকে বারান্দায় যাওয়ার দরজাটা। ঘরের মাঝে একটা রাইটিং ডেস্ক আর একটা লাল চামড়ায় মোড়া রিভলভিং চেয়ার। সামনের দেওয়াল জোড়া বিশাল বুকশেলফ। ঘরের কোনায় রাখা একটা লম্বা লোহার সিন্দুক। পাল্লার হাতলগুলো দেখে মনে হলো পিতলের তৈরি। হোমস পা টিপে টিপে এগিয়ে গেল সিন্দুকটার দিকে। সেটাকে একবার বেশ ভালো করে পরীক্ষা করল। তারপর পাশের বেডরুমে যাওয়ার দরজাটার কাছে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করল। আমিও গিয়ে দরজায় আড়ি পাতলাম। না, ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। এমন সময় আমার হঠাৎ মনে হলো, যদি পালাবার প্রয়োজন হয় তবে ওই বারান্দার দরজাটা ব্যবহার করাটাই বেশি সুবিধাজনক হবে। তাই ওটাকে ভেতর দিক থেকে খুলে রাখবো বলে আমি সেদিকে এগিয়ে গেলাম। আর গিয়েই ভীষণ রকম অবাক হলাম। না, দরজাটা ভিতর থেকে বন্ধ করা নেই, সেটা তালা খোলা, এমনকি খিলটাও দেওয়া নেই। আমি হোমসকে ইশারায় ডেকে বিষয়টা দেখাতে সেও আমারই মতো অবাক হলো। বলল, আশ্চর্য, এর মানে কি? দরজাটা খোলা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে যাক, শোনো, চলো আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়া যাক। অনেকটা সময় লাগবে। আমি বললাম, হোমস, আমি কোনোভাবে সাহায্য করতে পারি? অবশ্যই পারো। ওই ওই যে বেডরুমের দরজাটা, ওখানে কান পেতে দাঁড়িয়ে থাকো। যদি শোনো যে কেউ এদিকে আসছে, তাহলে সাথে সাথে ভেতর থেকে খিল তুলে দরজাটা বন্ধ করে দেবে। লোকজন ঘুরে আসতে আসতে আমরা পালাতে পারবো। আর যদি অন্য দরজাটাতেই লোকজন কোনো ক্রমে এসেও পড়ে, মানে এই বারান্দার দরজা দিয়ে, তাহলে শটান ওই ওই পর্দার পেছনে আমরা লুকিয়ে পড়ব। বুঝেছ? ঠিক আছে। আমি বেডরুমের দিকে দরজাটা আগলে দাঁড়ালাম। প্রথম প্রথম মনের মধ্যে যে ভয়ের ভাবটা ছিল সেটা এখন চলে গেছে। তার জায়গা নিয়েছে একটা রোমাঞ্চকর অনুভূতি। আইনের রক্ষক হিসেবে অপরাধ ধরতে গিয়ে যেরকম রোমাঞ্চ হয়, এই অনুভূতি তার চেয়ে কোনো অংশেই কম নয়। হয়তো এই অনুভূতির লোভেই একজন অপরাধী বারে বারে অপরাধ করে। দেখতে লাগলাম কিভাবে দক্ষ হাতে একের পর এক যন্ত্রপাতি পার করে সিন্দুকের তালা ভাঙার চেষ্টা করছে হোমস। ঠান্ডা মাথায় এক মনে কাজ করে চলেছে। তার হাত চলছে দ্রুত, কিন্তু আনাড়ি ভাবে না। বুঝলাম সে রীতিমতো এসব কাজ অনুশীলন করে এসেছে। এই মিলভার্টনের হাত থেকে সে নিজের মক্কেলকে রক্ষা করবেই। ওদিকে আমার মন দ্বিধা বিভক্ত। একদিকে হোমসের কাজ যেমন মন দিয়ে দেখছি, অপরদিকে তেমনি দরজার ওপারে কোনো শব্দ হলো কিনা সেদিকেও আমার কান সজাগ। প্রায় আধ ঘন্টা ধরে নানান রকম কসরত করার পর সিন্দুক থেকে একটা শব্দ শোনা গেল। বুঝলাম হোমস তালা ভাঙতে সমর্থ হয়েছে। পাল্লা খুলে গেল। ভেতরে থরে থরে কাগজ সাজানো, গোছা করে করে নাম লিখে গুছিয়ে বেঁধে রাখা। হোমস এবার নিচের ঠাকা লণ্ঠনটা বের করে সেই আলোয় একটা একটা করে কাগজের বান্ডিল তুলে দেখতে লাগলো। হঠাৎ সে থমকে গেল, কান খাড়া করে কি যেন শোনার চেষ্টা করল। তারপর দ্রুত হাতে সেই সব কাগজ আবার সিন্ধুকে ভরে পাল্লাটা ভেজিয়ে দিল। তারপর যন্ত্রপাতি সব পকেটে পুরে কোটটা হাতে নিয়ে দ্রুত ঢুকে গেল পর্দার আড়ালে। আমাকে দ্রুত হাতে ইশারা করে ডাকলো, ওয়াটসন, জলদি এখানে, কুইক। আমি আর কোনো কথা না ভেবে ছুটে গিয়ে ঢুকে পড়লাম পর্দার পিছনে। লুকোবার পর আমি টের পেলাম কেন এত দ্রুত লুকিয়ে পড়তে হলো। বাড়ির কোনো একটা অংশে মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে। তারপর দূরে কোথাও একটা দরজা খোলার শব্দ হলো। তারপর পেলাম পায়ের শব্দ। সেটা আসছে সেই প্যাসেজের দিক থেকে যেখান দিয়ে আমরা এই ঘরে ঢুকেছি। দরজা খুলে গেল। ক্লিক শব্দে
ঘরের ইলেকট্রিক আলো জ্বলে উঠল। নাকে ভেসে এলো সিগারের কড়া তামাকের গন্ধ। ঘরের মধ্যে একজন লোকের পায়ের শব্দ। তারপর বুঝলাম লোকটা সেই চেয়ারে গিয়ে বসেছে। এবার একটু সাহস করে পর্দাটা সামান্য ফাঁকা করে আমি বাইরেটা দেখার চেষ্টা করলাম। পাশে কাঁধের ওপর চাপ পাড়তেই বুঝলাম হোমসও বাইরেটা দেখছে। চেয়ারের ওপর আমাদের দিকে পিছন ফিরে বসে আছে স্বয়ং চার্লস অগাস্টাস মিলওয়ার্টন। বুঝলাম আমরা ওর গতিবিধি বুঝতে হিসেবে ভুল করেছিলাম। ও আসলে বেডরুমে ঘুমোতে যায়নি, ও ছিল বাড়ির অন্য কোনো অংশে। কিন্তু যে লোক প্রতি রাতে 10:30টার মধ্যে শুয়ে পড়ে, সে আজ এত রাত অব্দি জেগে কি কারণে? লোকটার হাতে একটা লম্বা কাগজের তারা। ধূমপান করতে করতে সেই কাগজগুলো মন দিয়ে পড়ছে মিলওয়ার্টন। সম্ভবত ওটাও কোনো মানুষের সর্বনাশ করার হাতিয়ার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, লোকটা এই ঘরে থাকবে কতক্ষণ? ওর গা ছাড়া অলস ভঙ্গি দেখে তো মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি ও এখান থেকে যাবে বলে। আর চোখে দেখলাম সিন্দুকের পাল্লাটা সামান্য ফাঁক হয়ে আছে। সর্বনাশ, ওদিকে চোখ পড়লেই তো মিলওয়ার্টনের সন্দেহ হবে, তারপর আমরা ধরা পড়ে যাব না তো? কিন্তু মিলওয়ার্টন একবারও সেদিকে দৃষ্টিপাত করছে না। সে মন দিয়ে হাতের সেই ডকুমেন্টটা পড়ছে আর মাঝে মাঝে পকেট থেকে খড়ি বার করে দেখছে। ও কি সারা রাতি এখানে বসে থাকবে নাকি? এমন সময় এমন একটা ঘটনা ঘটল যে সমস্ত ঘটনার গতিবিধি অন্যদিকে মোড় নিল। হঠাৎ বারান্দার দিক থেকে পায়ের শব্দ ভেসে এলো। মিলওয়ার্টন হাতের কাগজগুলো টেবিলে নামিয়ে রেখে চেয়ারে সোজা হয়ে নড়ে চড়ে বসল। এবার দরজায় মৃদু টোকার শব্দ পেলাম। তারপর দরজা খোলার শব্দ হলো। আমি আবার পর্দার আড়ালে মুখ লুকোলাম। শুনতে পেলাম মিলওয়ার্টন বলছে, ওয়েল, তুমি প্রায় আধ ঘন্টা দেরি করে এসেছ। এইবার তার জেগে থাকার কারণটা স্পষ্ট হলো। মিলওয়ার্টন এতক্ষণ এই আগন্তুকের জন্যই অপেক্ষা করছিল। আগন্তুক কে সেটা জানার জন্য একটা একটা তীব্র কৌতূহল জেগে উঠল মনে। পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে আমরা অবাক হয়ে গেলাম। আগন্তুক একজন মহিলা, একজন লম্বা দুহারা চেহারার মহিলা এসে দাঁড়িয়েছেন ঘরের ভিতর। পরনে একটা কালো গাউন, মুখের ওপর কাপড়ের অবগুণ্ঠন। ভদ্রমহিলার শ্বাস প্রশ্বাস দ্রুত পড়ছে। সারা শরীরে কেমন যেন একটা উত্তেজনাময় কম্পনের আভাস। উনি কি কোনো কারণে ভয় পেয়ে আছেন? মিলওয়ার্টন বলল, আমার এত রাত অবধি জেগে থাকার অভ্যেস নেই, তাই আশা করছি তুমি বৃথা আমার সময় নষ্ট করবে না। অন্য কোনো সময়ে আসা যেত না? ভদ্রমহিলা নীরবে দুদিকে মাথা নাড়ল। মিলওয়ার্টন বলল, কি আর করা যাবে, তোমার মালকিন কাউন্টেস খুবই ধুরন্ধর মহিলা, যদিও এবার তার কপালে দুঃখ আছে। বেশ, এবার কাজের কথায় আসা যাক। টেবিলের ড্রয়ার থেকে একটা নোটবুক বার করল মিলওয়ার্টন। বলল, যেগুলোতে তোমার মালকিন টি অ্যালবার্টের গোপন কথা রয়েছে, তুমি সেগুলো আমাকে বিক্রি করতে চাও। বেশ ভালো কথা। এবার তাহলে দামটা ঠিক করা যাক। তবে তার আগে আমি একবার চিঠিগুলো ভালো করে দেখে নিতে চাই। জিনিসগুলো আসল কিনা এবং কতখানি কার্যকরী সেগুলো যাচাই করে তবে দাম ঠিক হবে। দাও, চিঠিগুলো দেখি। মিলওয়ার্টনের কথার কোনো উত্তর না দিয়ে নীরবে মুখের অবগুণ্ঠন সরালেন ভদ্রমহিলা। আর তার মুখ দেখা মাত্রই চেয়ার ছেড়ে ছিটকে উঠল মিলওয়ার্টন। এগি, আপনি? দেখলাম ভদ্রমহিলা অপরূপা সুন্দরী। বড় বড় চোখ, টিকালো নাক, পাতলা ঠোঁট, আর সেই ঠোঁটে লেগে আছে একটা বিপজ্জনক হাসি। না, ইনি কোনোভাবেই কোনো পরিচারিকা হতে পারেন না। নিঃসন্দেহেই ইনি কোনো সম্ভ্রান্ত ঘরের রমণী। এক চরম আকর্ষণীয় অথচ শীতল কণ্ঠে ভদ্রমহিলা এবার বললেন, হ্যাঁ, আমি। চিনতে পারছো তাহলে? চার্লস অগাস্টাস মিলওয়ার্টন। আমি হলাম সেই নারী যার জীবন তুমি একেবারে নষ্ট করে দিয়েছো। বুঝতে পারলাম মিলওয়ার্টন বেশ খাপড়ে গেছে। সেই ভয় চাপা দেওয়ার জন্যই যেন সে খানিক জোর করেই হাসার চেষ্টা করল। বলল,
আপনি অত্যন্ত একরোখা আচরণ করছিলেন, তাতেই বাধ্য হয়ে আমাকে চরম সিদ্ধান্তটা নিতে হয়। এটা তো আমার ব্যবসা, তাই না? তাই আমার কিছু করার ছিল না। আমি আপনার সাধ্যের মধ্যেই টাকার অঙ্কটা রেখেছিলাম, তবু আপনি টাকাটা দিতে অসম্মত হলেন। আর তাই তুমি চিঠিগুলো আমার স্বামীকে পাঠিয়ে দিলে, তাই তো? আর সে বেচারা ভালো মানুষ, তার নখের যোগ্যও ছিলাম না কোনোদিন আমি। হি ওয়াজ সাচ আ নোবেল ম্যান। সে তোমার চিঠিগুলো পেল এবং তার মন ভেঙে গিয়ে সেই যে সে বিছানায় পড়ল, আর আর কোনো দিন সুস্থ হলো না। কিছুদিনের মধ্যেই মারা গেল সে। তোমার মনে আছে শেষবার যখন আমি এই ঘরে এসেছিলাম, কতবার তোমার কাছে মিনতি করেছিলাম আমাকে রেহাই দেবার জন্য? তুমি পাত্তাও দাওনি, মুশকরা করেছিলে, বিদ্রূপ করেছিলে আমায়। আর আজ দেখো, তুমি আজও হাসবার চেষ্টা করছো বটে, কিন্তু ভয়ে তোমার ঠোঁট কুকড়ে যাচ্ছে বারবার। সেই রাতে বুঝে গিয়েছিলাম যে তোমার সাথে একা দেখা করতে গেলে আমাকে ঠিক কি করতে হবে। এবার বলো মিলভার্টন, কি বলার আছে তোমার? মিলভার্টন এবার কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, আমাকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ নেই। ভুলে যাবেন না যে এটা আমার বাড়ি। আমি একটা হাঁক দিলে এই সমস্ত ভৃত্যরা এসে আপনাকে ধরে ফেলবে। আমি পুলিশ ডাকলে আপনি কিন্তু বিপদে পড়বেন। কিন্তু আমি ভদ্রলোক, তাই কোনো রকম ঝামেলায় যেতে চাই না। আপনি যান এখান থেকে। আমি এ নিয়ে আর কোনো কথা বলবো না, বেরিয়ে যান। ভদ্রমহিলা কিন্তু নিজের জায়গা থেকে এক পাও নড়লেন না। তার মুখের হাসিও এতটুকু ম্লান হলো না। তিনি বললেন, তুমি আমার জীবন নষ্ট করেছো ঠিকই, কিন্তু আর কোনো মানুষের জীবন তুমি নষ্ট করতে পারবে না। যেভাবে তুমি আমার হৃদয় ভেঙেছো, সেভাবে আর কারো হৃদয় তুমি ভাঙতে পারবে না। এই পৃথিবীকে তোমার মতো একটা বিষাক্ত ঘৃণ্য জীবের থেকে মুক্তি দেব আমি, মুক্তি। আজ তুই শেষ। কথা শেষ করেই পোশাকের আড়াল থেকে একটা রিভলভার বার করে আনলেন ভদ্রমহিলা। তারপর চোখের নিমেষে পরপর 6টা গুলি চালিয়ে দিলেন মিলভার্টনকে লক্ষ্য করে। গুলিতে ছাঁচড়া মিলভার্টনের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল টেবিলের ওপর। খানিকক্ষণ প্রাণপণে ছটফট করে নিথর হয়ে গেল তার দেহ। টেবিল থেকে মেঝে লুটিয়ে পড়ল দেহটা। ভদ্রমহিলা ঝুঁকে পড়ে বোঝার চেষ্টা করলেন যে মিলভার্টন সত্যি মরেছে কিনা। জুতোর মাথা দিয়ে একবার ঠেলে দেখলেন দেহটা। তারপর মৃত্যু সম্পর্কে নিশ্চিন্ত হওয়া মাত্র আর বিন্দুমাত্র বিলম্ব করলেন না। জুতো বেগে বারান্দার দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। সাথে সাথে হোমস ছিটকে বেরোলো পর্দার আড়াল থেকে, সাথে আমিও। প্রথমেই ছুটে গিয়ে ও বেডরুমের দিকের আর প্যাসেজের দিকের দরজা দুটো ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর সিন্দুকটা খুলে কাগজগুলো বার করে এনে ফেলতে লাগলো ফায়ার প্লেসটার আগুনে। টেবিলের ওপরের কাগজগুলো আগুনে ফেলল সে। ওদিকে বন্দুকের আওয়াজে সারা বাড়ি জেগে গেছে। নানান জায়গা থেকে মানুষের গলা আর পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কেউ একটা বন্ধ দরজার হাতল করিয়ে খোলার চেষ্টা করছে। সমস্ত কাগজ আগুনে ফেলে হোমস আমার হাত ধরে টান দিল। আমরা দুজন ছুটে বেরোলাম বারান্দার দরজা দিয়ে। হোমস বলল, ডান দিকে চলো ওয়াটসন, দিস ওয়ে। এদিক দিয়ে বাগানের পাঁচিলটা কাছে পড়বে, কুইক। আমরা পড়ি কি মরি করে ছুটলাম সেদিকে। সারা বাড়িতে একেবারে হুলুস্থুল পড়ে গেছে। সদর দরজা খুলে লোকজন নেমে আসছে বাইরে। আমরা বারান্দা থেকে বাগানে লাফিয়ে পড়তেই একজন আমাদের দেখতে পেয়ে হাঁক পারল, দাঁড়া! আরে পালাচ্ছে, পালানো! দাঁড়া বলছি, চর চর চর! ছোপের ফাঁক দিয়ে দৌড়তে দৌড়তে টের পেলাম অনেকগুলো পায়ের শব্দ ছুটে আসছে আমাদের দিকে। পাঁচিলটা প্রায় 6.5 ফুট উঁচু। হোমসের মতো লম্বা লোকের পক্ষে ওটা টপকানো কোনো ব্যাপারই না। ও নিমেষে পাঁচিল টপকে অন্য পাশে লাফিয়ে পড়ল। পেছন পেছন আমিও পাঁচিলে লাফিয়ে ছুলে পড়লাম। কিন্তু তখনই নিচে থেকে একটা লোক এসে আমার পা টেনে ধরল। আমি প্রাণপণে লোকটার মুখ লক্ষ্য করে দুটো সজোরে লাথি কষালাম।
লোকটা ছিটকে পড়ল ঘাসের ওপর। আমিও তড়িঘড়ি এসে লাফিয়ে পড়লাম পাঁচিলের অন্য পাশে, কিন্তু টাল সামলাতে না পেরে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। ওরে বাবারে! বাবারে পরে করবে, এখন পালাও আগে। বলেই হোমস এক ধাক্কায় আমাকে সোজা করে দিল। আমরা বিদ্যুৎ বেগে দৌড়তে লাগলাম হ্যামস্টেড হিথের উন্মুক্ত প্রান্তরের ওপর দিয়ে। কম করে 2 মাইল পথ একটানা দৌড়ে চলার পর আমরা একটু দম নিতে থামলাম। বুঝলাম আর কেউ আমাদের ফলো করছে না, অতএব এখন আমরা নিরাপদ। বাড়িতে ঢুকলাম প্রায় রাত 2:30 নাগাদ। পরদিন সকালে সবেমাত্র ব্রেকফাস্ট শেষ করেছি, তখনই স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর লেস্ট্রেড এসে হাজির। সে বলল, সুপ্রভাত মিস্টার হোমস। ডক্টর ওয়াটসন, বলছিলাম মিস্টার হোমস, আপনি কি এই মুহূর্তে খুব ব্যস্ত? যত ব্যস্তই থাকি, তোমার কথা শুনতে কোনো আপত্তি নেই লেস্ট্রেড। বলো, কি ব্যাপার? বলছিলাম, যদি আপনার হাত একটু ফাঁকা থাকে তবে আমি চাইবো আপনি আমাদের হ্যামস্টেডের একটা কেসে একটু সাহায্য করুন। হ্যামস্টেড? সেখানে আবার কি হলো হে? একটা খুন হয়েছে স্যার, খুবই নাটকীয় একটা খুন। ঘটনাটা এমনই যেটা আমার মনে হলো আপনাকে আকর্ষণ করবে। আপনি যদি আমার সাথে একবার অ্যাপলডোর টাওয়ারে আসেন তাহলে ভীষণ কৃতজ্ঞ থাকব। সত্যি বলতে, যে লোকটা খুন হয়েছে নাম চার্লস অগাস্টাস মেলভার্টন। লোকটা নিজেও খুব একটা সুবিধের ছিল না। শুনেছি বড় লোকদের নানানভাবে ব্ল্যাকমেল করে টাকা রোজগার করত। আর বেশ কিছুদিন ধরেই এর ওপর আমাদের নজর ছিল। কেবল প্রমাণের অভাবে আমরা কিছু করে উঠতে পারিনি। খুনের পর খুনিরা ওর সিন্ধুকে থাকা সমস্ত কাগজপত্র একেবারে পুড়িয়ে দিয়েছে। আর আমার ধারণা মিস্টার হোমস, এই খুনিরা আসলে সম্ভ্রান্ত ঘরের মানুষ, তাই খুনের পর সমস্ত প্রমাণ এরা লোপাট করে দিয়েছে। খুনিরা? একের বেশি লোক ছিল নাকি? হ্যাঁ স্যার, 2 জন লোক ছিল। প্রায় ধরা পড়েই গিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি শেষ মুহূর্তে পালিয়ে যায়। একজন খুবই ছটফটে করিতকর্মা, আরেকজন যাকে একজন ভৃত্য প্রায় ধরেই ফেলেছিল। সে মাঝারি হাইটের, বলিষ্ঠ চেহারা, গোলাকার মুখ, সঙ্গে মোটা একটা গোঁফও ছিল। চোখ কাপড়ের মুখোশে ঢাকা ছিল। তাছাড়া পায়ের ছাপও আছে। ধুস, ওসব আলটপকা বর্ণনায় কোনো লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে না? কেন মিস্টার হোমস? আরে ওরকম চেহারা খুব কমন, অনেক মানুষই তো ওরকম হয়। এই দেখো না, তুমি যেরকম বললে, আমাদের ওয়াটসনের চেহারাই তো ওরকম। আমার দিকে ভালো করে চেয়ে লেস্ট্রেড চোখ গোল গোল করে বলল, আরে হ্যাঁ, তাই তো। আমি ঢোক গিললাম। হোমস বলল, যাই হোক, শোনো লেস্ট্রেড, এবার তোমাকে সাহায্য করতে পারছি না ভাই, ক্ষমা করো। এই লোকটাকে, মানে এই যে চার্লস অগাস্টাস মেলভার্টন, একে আমিও চিনতাম। আমার বহু মক্কেলের সর্বনাশ করেছে ও। কাজেই এরকম লোকের আজ নয়তো কাল তো এভাবেই মরার কথা ছিল, তাই না? কিছু অপরাধে দেশের বা আইনের কোনো ক্ষতি হয় না, উল্টে উপকার হয়। এক্ষেত্রে আমি কিন্তু মনে মনে অপরাধীকেই সমর্থন করি, তাই এই কেস আমি নেব না লেস্ট্রেড। গোটা সকালটাই হোমস কেমন যেন অন্যমনস্ক হয়ে রইল, যেন গভীরভাবে কিছু চিন্তা করছে। আমরা যখন লাঞ্চ করছি ঠিক সেই সময় ও হঠাৎ যেন চমকে উঠল, যেন একটা বিষয় ও এতক্ষণে বুঝতে পেরেছে। ও বলল, বাই জোভ ওয়াটসন, এতক্ষণে বুঝলাম। জলদি খাওয়া শেষ করো, বেরোতে হবে। খাওয়ার পর পায়ে হেঁটে আমরা পৌঁছলাম রিজেন্ট সার্কাসের মোড়ে। রাস্তায় একপাশে একটা নামজাদা ছবির দোকান, জানালায় সাজানো নানান সেলিব্রিটি ও সম্ভ্রান্ত সুন্দরীদের ছবি। দেখলাম হোমসের দৃষ্টি নিবদ্ধ একজন সুন্দরীর ছবির ওপর। ছবিটা দেখে আমিও চিনতে পারলাম, আরে এ তো কাল রাতের সেই সুন্দরী ভদ্রমহিলা, সেই টিকালো নাক, বড় চোখ, পাতলা ঠোঁট। ছবির নিচে নামটা দেখে চমকে উঠলাম। ইনি আমাদের দেশের এক প্রয়াত তথা বিখ্যাত সম্ভ্রান্ত রাজনৈতিক ব্যক্তিত্বের স্ত্রী। দোকানের জানালা থেকে সরে পথে পা বাড়ালাম আমরা। হোমস বলল, যা জানলে তা কোনোদিন কাউকে বলো না ওয়াটসন। কিছু কথা
মনের মধ্যে থাকাই শ্রেয়। শেষ হলো আমাদের আজকের কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলফটন। গল্প রচনায় স্যার আর্থার কনান ডয়েল। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক তথা ডক্টর ওয়াটসনের চরিত্রে অর্ণব। শার্লক হোমসের চরিত্রে আমি শীর্ষেন্দু। চার্লস অগাস্টাস মিলফটনের চরিত্রে প্রভাকর। জনৈক মহিলার চরিত্রে স্বাগতা এবং ইন্সপেক্টর লেস্ট্রেডের চরিত্রে নীল। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি স্ক্যাটার্ড থটস অডিও স্টোরি চ্যানেল থেকে অর্ণবকে। তাকে বিশেষ ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।